নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ওই যে কথায় আছে না, বিনাশকালে বুদ্ধিনাশ। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের যে ইডিকে আটকানো, ইডির কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নেওয়া, তাতে কিন্তু এমনটাই বলছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে সাংবিধানিক একটা কাজে বাধা দিয়েছেন সেটা আসলে একটা ক্রাইম, অর্থাৎ অপরাধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সত্যি সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা অপরাধ করেছেন, তার শাস্তি কি হবে, সেটা হয়তো আজ দুপুরবেলায় হাইকোর্টের রায়ে জানা যাবে। হাইকোর্টে ইডি এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করে যে মামলা করেছে, সেই মামলার যে শুনানি, সেই শুনানি কিন্তু আর কিছুক্ষণ পরেই শুরু হবে। কিন্তু এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে একটা জিনিস পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ইডির সঙ্গে যা করেছেন, যেভাবে তিনি ইডির কাজে বাধা দিয়েছেন, তাতে কিন্তু তিনি বড় রকমের ফাঁসতে চলেছেন মানে তিনি কিন্তু এরই মধ্যে বড় ফাঁসা ফেসে গেছেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডির সঙ্গে ব্যবহার, সেই ব্যবহারের জেরে এরই মধ্যে কিন্তু অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইডির কাছে ঘটনার পুরো বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ইডিকে কাজে বাধা দিয়েছে, কেমনভাবে বাধা দিয়েছে, রাজ্য পুলিশই বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে সাহায্য করেছে, এবং এই যে ইডির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনা, সেই ঘটনাকে তৃণমূল কিভাবে রাজনৈতিক প্রচারের কাজে লাগাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু বিস্তারিতভাবে ইডির কাছে জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি ইডিও কিন্তু চুপ করে বসে নেই। ইডি যেমন কলকাতা হাইকোর্টে মামলা করেছে, ঠিক তার পাশাপাশি যারা গতকাল ইডির কাজে বাধা দিয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য, সিবিআইকে পাশে পাওয়ার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে আপিল করেছে। আর উল্টো দিকে প্রতীক জৈন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি রাজ্যের তৃণমূল সরকার, পুলিশ, সবাই পাল্টা এক একটি করে মামলা ঠুকে বসে আছে। প্রতীক জৈন যেমন ইডির বিরুদ্ধে মামলা ঠুকেছে, ঠিক তেমনি রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রের বিরুদ্ধে মামলা ঠুকে বসে আছে। সেই সঙ্গে তালে তাল মিলিয়ে রাজ্য পুলিশও ইডির বিরুদ্ধে মামলা ঠুকে বসে আছে। অর্থাৎ দুপক্ষই কিন্তু এখন মামলা ঠুকে বসে অপেক্ষা করছে। কিন্তু এই মুহূর্তের যা রাজ্য রাজনীতির পরিস্থিতি, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ইডিকে কাজে বাধা দেওয়া, কাগজপত্র ছিনিয়ে নেওয়া, সেটা কিন্তু এখন আর শুধুমাত্র রাজ্য স্তরে সীমাবদ্ধ নেই। রাজ্য রাজনীতিতে কিন্তু ব্যাপারটা আর সীমাবদ্ধ নেই, পুরো ব্যাপারটাই কিন্তু এখন জাতীয় রাজনীতির বিষয় হয়ে উঠেছে। এবং তার থেকেও বড় যেটা কথা, যে একটা সাংবিধানিক টানাপোড়েন কিন্তু সৃষ্টি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাজে বাধা দিয়ে একটা সাংবিধানিক সংকট কিন্তু তৈরি করে ফেলেছেন, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই ধরনের সাংবিধানিক সংকট তৈরি করে কি লাভ পাচ্ছেন? ইডিকে এই যে তিনি বাধা দিয়ে বেশ কয়েকটা ফাইল বের করে আনতে পারলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি লাভ হলো? সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় ইডির যাতে নজরে না পড়ে এমন কাগজগুলোকে কি বাঁচাতে পেরেছেন? মানে যে তথ্যগুলোর খোঁজে ইডি এসছিল, সেই তথ্যগুলো কি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পেরেছেন? বন্ধুরা, ইডি সূত্রে যেটা খবর, যে সেইরকম কিন্তু মোটেও না। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, গোপন তথ্য বাঁচিয়ে ফেলেছেন, ছিনিয়ে নিয়ে নিজের গাড়িতে পুড়ে ফেলেছেন, কিন্তু ইডির কাছে এমন কিছু তথ্য পৌঁছে গেছে যেগুলো কিন্তু তদন্তের জন্য যথেষ্ট। যে হাওলা তদন্ত এবং কয়লা পাচার তদন্ত ইডি এই প্রতীক জৈন কিংবা আইপ্যাকের বিরুদ্ধে করতে চাইছে, তার জন্য যেসব নথিপত্র দরকার তার কিন্তু বেশিরভাগই ইডি কিন্তু নিয়ে ফেলেছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি কিছু তথ্য থেকেও থাকে, সেই তথ্যগুলো কিন্তু ইডি নিজের হাতে নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রতীক জৈনের বাড়িতে গিয়ে কিংবা আইপ্যাকে 4.5 ঘন্টা পাহারা দিয়ে যে পুরোপুরিভাবে গোপন তথ্য বাঁচাতে যে সফল হয়েছেন, এমনটা কিন্তু বলা যাবে না। তাহলে এত যে বিতর্ক, সেই বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি লাভ হচ্ছে? তো বন্ধুরা, এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করেই এইটা করেছেন, কারণ যেভাবে তিনি এসআইআর নিয়ে কোণঠাসা হয়ে যাচ্ছিলেন, এসআইআর এর কাছে রীতিমতো একেবারে শুয়ে পড়েছিলেন, তাতে তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। কেননা তাদের আশা ছিল যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরুদ্ধে বড় ধরনের লড়াই করবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় ধরনের একটা কিছু করবেন। কিন্তু বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কিন্তু এসআইআর নিয়ে তেমনটা কিছুই করতে পারছিলেন না।
ফলে তৃণমূলের কর্মী সমর্থক নেতারা কিন্তু হতাশ হয়ে পড়েছিলেন। আর এই হতাশ ভাবটা কাটাতেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাজে লাফিয়ে পড়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে গতকাল মাঠে নেমে পড়া, তাতে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা নতুন করে জাগিয়ে উঠেছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদেরকে মাঠে নামতে বলেছেন। ফলে এই যে নেত্রীর ডাক, যে ডাকে আজকে সাড়া দিয়ে গতকাল থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা মাঠে নেমে পড়েছেন, তাতে ঝিমিয়ে পড়া তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু আরও একবার একাট্টা হওয়ার সুযোগ পেয়ে গেছেন। তারা কিন্তু একটা ইস্যুকে সামনে রেখে ফের মাঠে নেমে লড়াইয়ের সুযোগ পেয়ে গেছেন, যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই 2026-এর বিধানসভা ভোটের আগে করতে চাইছিলেন, আর সেটাই কিন্তু তিনি করে ফেলেছেন। দ্বিতীয় আরও একটা জিনিস তৃণমূলের কর্মী সমর্থকদের তিনি বোঝাতে চেয়েছেন যে দেখুন কিভাবে কেন্দ্র তাকে হেরাস করছে, তার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরকমই কিন্তু একটা ভিকটিম কার্ড তিনি খেলে ফেললেন। এইরকম একটা ভিকটিম কার্ড খেলে তিনি কিন্তু 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে একটা হাওয়া কিন্তু তুলে ফেললেন, এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যারা তৃণমূল সমর্থক তাদের সামনেও কিন্তু একটা ইস্যু রেখে দিলেন যে দেখুন দেখুন কিভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই রাজ্যকে বঞ্চনা করার পর এখন হ্যারাস করছে, কিভাবে নতুন করে ইডি সিবিআইকে মাঠে নামিয়ে দিয়েছে, কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করার চেষ্টা করছে, তৃণমূলের গোপন ভোট রণকৌশল চুরি করার চেষ্টা করছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এত যে দুর্নীতির অভিযোগ, এত যে ব্যর্থতার অভিযোগ, রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ হাসপাতালের দুরবস্থা, সমস্ত কিছু থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই একটি চাল দিয়ে মানুষের নজরটা ঘুরিয়ে দিলেন। আর নজরটা কোন দিকে ঘুরিয়ে দিলেন যে কিভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছু নিয়েছে, আর ইডি সিবিআইকে হাতিয়ার করে তৃণমূলকে দমানোর চেষ্টা করছে, তৃণমূলের কাছ থেকে জোর করে বাংলার ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আর সেই কথাটাই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেও বলেছেন যে কিভাবে ইডি সিবিআইকে তাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে ভোটের আগে হাতিয়ার করা হচ্ছে। তার মানে দুয়ে দুয়ে চার করে কিন্তু তৃণমূলের যে রণকৌশল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রণকৌশল, সেই রণকৌশলটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, খেলাটা বুঝতে পারছেন? কোন রাজনৈতিক খেলা মমতা বন্দ্যোপাধ্যায় এই ইডির কাজে বাধা দিয়ে খেলছেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন কথা যেটা হচ্ছে যে উল্টো দিকে কি হচ্ছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল, সেই রণকৌশলকে ঠেকাতে উল্টো দিকে বিজেপি কিংবা কেন্দ্র সরকার কি করছে, মোদ্দা কথায় ইডি কি করছে। তো বন্ধুরা, গতকালই কিন্তু রাজ্য বিজেপির নেতারা প্রশ্ন তুলেছিলেন যে এরপর ইডি কি করবে, এরপর কি ইডি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেবে। সেই প্রশ্নটা কিন্তু গতকাল রাজ্য বিজেপির নেতারা করছিলেন। কিন্তু যখন ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই একেবারে হাইকোর্টে চলে গেল, তখন কিন্তু রাজ্য বিজেপির নেতারা মুচকি হাসতে শুরু করলেন। অর্থাৎ ইডির যে এই যে পাল্টা একটা ব্যবস্থা নেওয়া, তাতে কিন্তু রাজ্য বিজেপির নেতারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন। আর সেই আশ্বস্ততার কথা এরই মধ্যে শুভেন্দু অধিকারী স্বীকারও করে ফেলেছেন। দিল্লিতে এমপিরা তারা আজকে ধর্নায় বসেছিলেন এবং তাদেরকে চ্যাংদোলা করে পুলিশ সরিয়ে চ্যাংদোলা করে তো যাবেই, ওটা তো 163 এলাকা, ওখানে 5-এর বেশি জমায়েত বেশি, তবু তো ভদ্রভাবে নিয়ে গেছেন। আমি তো ভবানী ভবনে ঢুকেছি, রাজীব কুমার থেকেও দেখা করে। এখানে কি করেন? এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন? এখানে অভয়ার মায়ের সঙ্গে তার মেয়ের ন্যায্য বিচার চাওয়ার আন্দোলনে কি করেছে? ওরা তো ভদ্রভাবে দেখলাম যে ধরে ধরে নিয়ে গেল, এখন চাটা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে, হয় প্রচন্ড ঠান্ডা। দিল্লি তো আরো ছবিটা দেখেছি, যে একের পর এক অফিসার তারা ফাইল নিয়ে বেরিয়ে আসছে ভেতর থেকে, অসংখ্য ফাইল। ইডিকে এখানে বাধা দিতে সেন্টার করছিল এবং বাধা দিলে এই দিল লোকরা আক্রান্ত হতো, এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন। পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না, ব্যাজ ছিল না, তারা ভার্বাল ইনস্ট্রাকশনে রাজীব কুমার মুকেশ কুমারের ইনস্ট্রাকশন এটা করেছেন। কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত, আর মুকেশ কুমারও ক্যান্ডেল কেসে অভিযুক্ত, মুর্শিদাবাদে ক্যান্ডেল কেসে।
তো তারা ভার্বাল ইনস্ট্রাকশন দিয়ে করছে, এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি, এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি। আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না। পুলিশ বিএনএস এর যে সেকশন বা ইডি সিবিআই সহ ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার, ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে, সেই জায়গা থেকে ভায়োলেশন করেছেন। বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালীর মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেত। আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন, সঠিক কাজ করেছেন, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাক্কালে চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান। এই অভিযান যে করেছেন, আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি, তারা পুরনো হাওলা কেসে, দিল্লি রেজিস্টার কেসে, পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয়। এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি, হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের সময়। সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস, বিনয় মিশ্র যে চলে যাওয়ার, ভানুয়াতুতে থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট, এর সঙ্গে যুক্ত এই সময় কয়লার টাকা, হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে, একটা হোটেল থেকে রিকভারি হয়েছে। শুধু তাই নয়, দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল। লিকার স্ক্যামের যে ব্রাইব টাকা, সেই টাকা ভোটে খরচ হয়েছে, আইপ্যাক যে টাকা দিয়েছে। আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি। এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গেছে পুরো টাকা। কোন গ্রামে জলে জল নেই, জল আছে জল নেই। এই টাকাতে 2021 সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক, জেপি কনস্ট্রাকশন, সাউথ 24 পরগনা, got direct order to supply around 170 crore। তারা 178 কোটি টাকা বরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর, পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন। তারা 16 কোটি টাকা 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 আইপ্যাক অ্যাকাউন্ট, চেক নম্বর 001739 টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট, অ্যাক্সিস ব্যাংক। জেপি কনস্ট্রাকশন, যারা 178 কোটি টাকার বরাদ পেয়েছিলেন, তারা 16 কোটি টাকা দিয়েছে। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে ইডি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোর্টে পদক্ষেপ করেছে, সেটাকে কিন্তু বিজেপির নেতারা স্বাগত জানাচ্ছেন। শুভেন্দু অধিকারীর মতো নেতারা কিন্তু তাকে যথোপযুক্ত বলে মনে করছেন। কিন্তু এখানেই কেন্দ্র কিংবা কেন্দ্রীয় বিজেপির নেতারা থেমে থাকছেন না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বেড়ে খেলছেন, ঠিক পাল্টা কিন্তু বিজেপিও বেড়ে খেলছে। কিভাবে? আজ সকাল সকাল কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে তৃণমূলের 8 জন সাংসদ গিয়ে প্রতিবাদ অবস্থান শুরু করেছিলেন। আর সেই প্রতিবাদ অবস্থান থেকে যেভাবে তৃণমূলের সাংসদদের রীতিমতো চ্যাংদোলা করে দিল্লি পুলিশ বের করে দিয়েছে, টেনে হিচড়ে তুলে দিয়েছে, তাতে এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিন্তু এই তৃণমূলীদের আর নাটক আর কোনোভাবেই সহ্য করতে চাইছে না। কোনো সুযোগ কিন্তু আর তৃণমূলকে দিতে চাইছে না, কোনো ধরনের রেয়াত কিন্তু তৃণমূলকে করতে চাইছে না। অর্থাৎ অমিত শাহকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা খেলছেন, তার পাল্টা কিন্তু অমিত শাহ খেলাটা শুরু করে দিয়েছে। এবং খুব শিগগিরই যে ইডির পাশাপাশি এবার মাঠে সিবিআইও নামতে চলেছে, তারও কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই যে চাল,
এই যে কৌশল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নাটক, সেই নাটকটা কিন্তু পুরোপুরিভাবে কেন্দ্রের বিজেপি নেতারা অর্থাৎ মোদি শাহরা কিন্তু বুঝে ফেলেছেন। আর সেইটা বুঝে ফেলেছেন বলেই কিন্তু তারাও যেন আগে থেকে প্রস্তুত হয়ে রয়েছেন। আর এখানেই স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন উঠছে যে এরপরে কি হতে চলেছে, এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড়সড় কোনো আইনি পদক্ষেপ হতে চলেছে? বন্ধুরা, পুরো ব্যাপারটাই কিন্তু এদিন হাইকোর্টের যে শুনানি কিংবা হাইকোর্টের যে রায়, সেই রায়ের উপরে কিন্তু নির্ভর করছে। তবে অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন তাতে কিন্তু তিনি বড় একটা রিস্ক নিয়ে ফেলেছেন। কেননা এতদিন পর্যন্ত রাজ্যের এই যে এত বড় বড় দুর্নীতি, সমস্ত কিছুতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন। ইডি সিবিআইয়ের ইচ্ছাতেই হোক কিংবা অনিচ্ছাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কিন্তু বহাল তবিয়তে ঠেকেছেন। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আগ বাড়িয়ে নিজে ব্যাটিং করতে গিয়ে ধরা খেয়েছেন, তাতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে হয়তো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও ইডি সিবিআইয়ের জালে জড়িয়ে পড়লেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় রিস্কটা কেন নিয়েছেন? তার কারণ একটাই, বাংলার মানুষকে যেভাবেই হোক বোকা বানাতে হবে, ভিকটিম কার্ড খেলে তাদের মনটা পেতে হবে, ভোটটা পেতে হবে। আর সেই কারণেই তিনি এত বড় রিস্ক নিয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদেরই একাংশ কিন্তু মনে করছেন। মোদ্দা কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পেরেছেন যে 2026-এ তিনি একেবারে কোণঠাসা হয়ে গেছেন, তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন তাকে সর্বস্ব বাজি রেখে এমন একটা চাল দিতে হয়েছে যে চালটা একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। আর সেই চালটাই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে ফেলেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আর এই ভিকটিম কার্ড যে তৃণমূলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করবে, তারা যে দলে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়াবেন, সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল খেলা। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।